চলো আমরা ব্যক্তিত্ব অধ্যায়ের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করে দেখি। বোর্ড প্রশ্ন। দৃশ্যকল্প 1। ফারুক গোলগাল ও মেদবহুল দেহের অধিকারী। সে সহজে আনন্দিত হয় আবার বিষাদগ্রস্ত হয়ে পড়ে। একেবারে শুরুর কথা মনে করে দেখো। ক্রেৎসমার 2 ভাগে ভাগ করেছেন সাইক্লয়েড সিজয়েড। সাইক্লয়েডরা কি হয়? দ্রুত আনন্দিত হয়, দ্রুত বিষাদগ্রস্ত হয়। তাহলে কাদের কথা বলা হয়েছে? দৃশ্যকল্প 1-এ ফারুকের মধ্যে ব্যক্তিত্বের সাইক্লয়েড যে দিক বা শ্রেণীটি এটি লক্ষণীয়। দৃশ্যকল্প 2। অপ্রক্ষেপণমূলক। 3টা ঘর দেওয়া আছে। সাক্ষাৎকার বি সি। আমি আগে বলেছি অপ্রক্ষেপণমূলকে একাধিক আছে, সাক্ষাৎকার আছে, ব্যক্তিত্ব প্রশ্নমালা পদ্ধতি আছে, তারপরে কি আছে? পরিস্থিতিমূলক ব্যক্তিত্ব অভিক্ষা আছে। তাহলে বি আর সি কি? একটা হচ্ছে ব্যক্তিত্ব প্রশ্নমালা আর সি হচ্ছে পরিস্থিতিমূলক। এই যে দেখো, দৃশ্যকল্প 2-এ বি ও সি দ্বারা যথাক্রমে ব্যক্তিত্ব প্রশ্নমালা ও পরিস্থিতিমূলক অভিক্ষার কথা বলা হয়েছে। 2 নম্বর এতে আসো, প্রশ্নে আসো। ছবিতে প্রথমটাই পাতলা সাতলা, মধ্যটা একটু স্বাস্থ্যবান অ্যাথলেটিক খেলোয়াড় টাইপের, আর ডানেরটা মোটা। 3 নম্বর হচ্ছে কি, পরিস্থিতি মনোবিজ্ঞানী শেলডন ব্যক্তির মেজাজ ও মানসিক গুণাবলীর উপর ভিত্তি করে একটি শ্রেণীবিভাগ করেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1-এর চিত্রটি ব্যাখ্যা করো। 1-এর চিত্রটি কি? 1-এর চিত্রটি হচ্ছে শেলডনেরই 3টা মতবাদ নিয়ে কথা বলা যায়। এটা বলা যাবে পিকনিক, এটা হবে আচ্ছা কি এটা হবে প্রথমে, এটা তো শেলডনের, তাই না? তো শেলডনে হবে অ্যান্ডোমরফিক, এটা হবে অ্যান্ডোমরফিক, অ্যাক্টোমরফিক, আরে না, এটা হবে অ্যান্ডোমরফিক, এই পাতলাটা হবে অ্যাক্টোমরফিক, আর এটা হবে মেসোমরফিক। এই 3টে বৈশিষ্ট্য এই ব্যাখ্যা করলেই হয়ে যাবে। দৃশ্যকল্প 1-এর সাথে দৃশ্যকল্প 2-এর শ্রেণীবিভাগের সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে কি 2-এ হচ্ছে মেজাজ ও মানসিক গুণাবলী, যেটা আমি বললাম, ভিসোরোটনিক, সেরিব্রোটনিক, সোমাটোটনিক, ওই 3টার সাথে এই যে অ্যান্ডোমরফিক, অ্যাক্টোমরফিক, মেসোমরফিকের একটা সম্পর্ক বিশ্লেষণ করবা। দুটাই শেলডনের দেয়া শ্রেণীবিভাগ। একটা হচ্ছে শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, একটা হচ্ছে মানসিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। 3 নম্বরে আসো। একটা ছবি, চিত্র কয়ে দেখছি একটা ছবি, চিত্র ক্ষয়ে দেখছি একটা সাক্ষাৎকারের পরিস্থিতিতে দুজন বসে আছে মুখোমুখি। দৃশ্যকল্প 2-এ বলছে জনাব রাশেদ তার শিক্ষার্থীদের বলেন হ্যাঁ বা না বা সত্য মিথ্যা উত্তরের সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ করা যায়। গ নাম্বার প্রশ্ন কি বলছে? দৃশ্যকল্প 2-এ জনাব রাশেদ ব্যক্তিত্ব পরিমাপের যে পদ্ধতির কথা বলেছেন তা ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 2-এ ব্যক্তিত্ব পরিমাপের যে কথা বলেছেন এগুলো হচ্ছে ব্যক্তিত্ব প্রশ্নমালা, কারণ ব্যক্তিত্ব প্রশ্নমালাতেই হ্যাঁ বা সত্য মিথ্যা ইত্যাদির মাধ্যমে উত্তর দিতে হয়। তাহলে ব্যক্তিত্ব প্রশ্নমালা নিয়ে আমি একটা কথা এখানে আলোচনা করলেই শেষ। দৃশ্যকল্প 1-এর ক খ অভিক্ষা দুটি একই না ভিন্ন? আচ্ছা, এই ছবি দেখে গল্প বলি যেটা ছিল কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা, সেইটার একটা কার্ড। তাহলে এটা কি একটা প্রক্ষেপণমূলক অভিক্ষা কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষাকে নির্দেশ করছে? এটা কি অপ্রক্ষেপণমূলক অভিক্ষার সাক্ষাৎকারকে নির্দেশ করছে? তাহলে নিশ্চয়ই দুটি এক নয়, দুটি আলাদা, সেটা ব্যাখ্যা করবো। উত্তর দেখো কি বলছে। অভিক্ষা দুটি যথাক্রমে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা ও সাক্ষাৎকার অভিক্ষা। হলো, খুব চমৎকার। আচ্ছা, আলী হালকা পাতলা গড়নের, সে আত্মকেন্দ্রিক, নির্জনতা প্রিয়। আলী হালকা পাতলা গড়ন, খেয়াল করে দেখো, হালকা পাতলা যদি হয় তাহলে শেলডন অনুযায়ী কী হবে? শেলডন অনুযায়ী কী হবে হালকা পাতলা গড়ন হলে? হালকা পাতলা গড়ন হলে হবে অ্যাক্টোমরফিক। এই যে দৃশ্যকল্প 1-এ আলীর মধ্যে শেলডনের শ্রেণীভুক্ত অ্যাক্টোমরফিক, এই যে অ্যাক্টোমরফিক ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। অ্যাক্টোমরফিক পাতলা সাতলা, নির্জনতা প্রিয়, সামাজিক হয় না, অন্যদের সাথে মিশতে চায় না ইত্যাদি। দৃশ্যকল্প 2-এ কি বলছে? কার্ল ইউংয়ের ব্যক্তিত্বের প্রকারভেদ। দৃশ্যকল্প 2-এ ক ও খ চিহ্নিত ব্যক্তিত্বের তুলনামূলক বিশ্লেষণ করো। কার্ল ইউংয়ের 2টা পড়াইছি, একটা হচ্ছে অন্তর্মুখী, একটা হচ্ছে বহির্মুখী। আলাপ করে দিবা, শেষ। দৃশ্যকল্প 1-এ মুহিব সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সে সহজে কারোর সাথে মিশতে পারে না, বন্ধুর সংখ্যা কম, তার ভাই শহীদের বন্ধুমহলে খুবই জনপ্রিয়, কারোর সাথে রাগ করে সে বেশিক্ষণ থাকতে পারে না। বেলা বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে, এই জন্য তার বাবা তাকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর কাছে গেলেন। মনোবিজ্ঞানী বেলাকে কতগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখালেন এবং এর ভিত্তিতে একটি গল্প লিখতে বললেন। এই গল্পের ভিত্তিতে মনোবিজ্ঞানী বেলার সমস্যা চিহ্নিত করলেন, পরামর্শ দিলেন। মুহিব ও শহীদের ব্যক্তিত্বের ধরন পার্থক্য করো। মুহিব কি? মিশতে পারে না, আর হচ্ছে শহীদ কি? সবার সাথে মিশে। তাহলে একজনের অন্তর্মুখী আর একজনের বহির্মুখী। এই যে উত্তরে দেখো, উদ্দীপকের মুহিব ও শহীদ যথাক্রমে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। বহির্মুখী আর অন্তর্মুখী নিয়ে আলাপ করে দেব, শেষ। বেলার সমস্যা চিহ্নিত করতে মনোবিজ্ঞানী কোন অভিক্ষা ব্যবহার করেছেন বিশ্লেষণ করো। এই যে কার্ড দেখালেন, ছবি, গল্প বলতে বললেন, কোনটা বলো তো কী হবে? এটা অবশ্যই এই যে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা ব্যবহার করেছেন। আমার তো মনে হয় ব্যক্তিত্ব অধ্যায়ের প্রশ্নগুলো খুবই সোজা, তোমরা সবাই পেরে যাবা।
আচ্ছা, এখানে আসো। বিশেষ পরীক্ষায় পরীক্ষক সানজিদাকে সামনাসামনি বসিয়ে কথোপকথনের মাধ্যমে কতগুলো তার ব্যক্তিগত বিষয়ের উপর নানা ধরনের প্রশ্ন করেন। সামনাসামনি বসিয়ে কথোপকথন, খেয়াল করো কি? সাক্ষাৎকার। দৃশ্যকল্প দিয়ে ছক 1-2 সবচেয়ে বেশি ব্যবহৃত অভিক্ষা সুইজারল্যান্ডের মনোচিকিৎসক, তো সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারম্যান রুসাক যেটা করেছিল, এই যে অর্থহীন ছাপযুক্ত কিন্তু অর্থহীন 10টি কার্ড, এটা কি? তাহলে ছক 1 বলা হচ্ছে রুসাক আলীর ছাপ নিয়ে। আর এটা হচ্ছে 1935 সালে প্রণয়ন, 19টি অস্পষ্ট, একটি ফাঁকা কার্ড সহ 20টি কার্ড, প্রতিটি কার্ডে বিপরীতে গল্প। এটা হচ্ছে কি? কাহিনী সংপ্রত্যক্ষণ। গ নাম্বার প্রশ্ন, সানজিদাকে কোন পদ্ধতির সাহায্যে মূল্যায়ন করা হয়েছে? সাক্ষাৎকার পদ্ধতি। আর ঘ কি? ছক 1 ও 2 এর নির্দেশিত অভিক্ষাগুলোতে যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয় তা আলোচনা করো। তাহলে রোশাক আলীর ছাপ ও কাহিনী সংপ্রত্যক্ষণের ওই বৈশিষ্ট্য মূল্যায়নের ব্যাপারগুলো নিয়ে আলাপ করে দিবা। রবি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সে সহজে কারোর সাথে মিশতে পারে না, তার বন্ধুর সংখ্যা খুবই কম, তাই তার ভাই আলো বন্ধু মহলে খুবই জনপ্রিয়, কারোর সাথে রাগ করে বেশি সময় টিকতে পারে না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অন্তর্মুখী। আলো হচ্ছে বন্ধু মহলে খুবই জনপ্রিয়। এটা কি? বহির্মুখী ব্যক্তিত্ব। নীলা বেশ কিছুদিন যাবৎ স্বাভাবিক আচরণ করছে না, এই জন্য তার বাবা তাকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর কাছে গেলেন। মনোবিজ্ঞানী নীলাকে কতগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখালেন এবং এর ভিত্তিতে গল্প লিখতে বললেন। এটা হচ্ছে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। রিপিট হয়ে যাচ্ছে, তাহলে আর আমরা বেশি দেখব না, আর 2টা দেখবো আমরা মাত্র প্রশ্ন। জনাব মেহের তার অফিসের 10 জন আবেদনকারীর মধ্য থেকে সামনাসামনি বসে পারস্পরিক কথোপকথনের মাধ্যমে লাবলু ও মুকুলকে নির্বাচন করলেন। পারস্পরিক কথোপকথন মানে সাক্ষাৎকার করলেন। কিছুদিন পর মেহের লক্ষ্য করলেন বৈশিষ্ট্যের দিক থেকে লাবলু মুকুল 2 ধরনের ব্যক্তি অধিকারী। লাবলু খুব চিন্তাশীল সৃজনশীল, পক্ষান্তরে মুকুল খুব সহজে মিশতে পারে, অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে। তাই লাবলু কি? চিন্তাশীল সৃজনশীল মানে অন্তর্মুখী, পক্ষান্তরে মুকুল অন্যের সাথে মিশে উপকারে ঝাঁপিয়ে পড়ে, বহির্মুখী। প্রশ্ন দেখো, জনাব মেহের তার অফিসের জন্য মুকুল লাবলুকে কোন পদ্ধতির সাহায্যে নির্বাচন করেন? সাক্ষাৎকার পদ্ধতি ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকে লাবলু মুকুলের ব্যক্তিত্বের তুলনামূলক আলোচনা করে, এটা অন্তর্মুখী, এটা বহির্মুখী, ব্যাখ্যা করে দিবা। লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের জন্য। ব্যক্তিত্বের পরিমাপ 2 ধরনের হয়, প্রক্ষেপণমূলক, অপ্রক্ষেপণমূলক। প্রক্ষেপণের আবার দেওয়া আছে কি? গ আর ঘ। প্রক্ষেপণের 2টা উপায় কি? একটা হচ্ছে এই যে গয়ে হবে রোশাক আলীর ছাপ, ঘয়ে হবে কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। চিত্রে ক চিহ্নিত অভিক্ষাটি ব্যাখ্যা করো, মানে প্রক্ষেপণমূলক অভিক্ষা সম্পর্কে এখানে ব্যাখ্যা করতে বলেছে। প্রক্ষেপণ অভিক্ষা কি, এটার বৈশিষ্ট্য কি, কিভাবে করা হয়। আচ্ছা, গ আর ঘ। উদ্দীপকে প্রদর্শিত গ ও ঘ অভিক্ষাদের তুলনামূলক বিশ্লেষণ করো, মানে আমি কি করব? রোশাক আলীর ছাপ ও কাহিনী সংপ্রত্যক্ষণের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করব। এই অধ্যায়ে 9টা প্রশ্ন দেখালাম, আশা করি অন্য প্রশ্নগুলো একই রকম, তোমরা পেরে যাবা। আশা করি এটি তোমাদের উপকৃত হবে এর মাধ্যমে। ধন্যবাদ।